ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো এটা হচ্ছে তোমাদের পার্ট 3-র ভিডিও। পার্ট 1-এ আমি তোমাদের যে সিডিপি 30টা কোয়েশ্চেন্স অর্থাৎ 2016 যে আপার প্রাইমারি টেটের যে তোমাদের সিডিপির অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির যে 30টা কোয়েশ্চেন সেটার বিশ্লেষণ এবং উত্তর সেটা কিন্তু আপলোড করে দিয়েছি। পার্ট 2-এর ভিডিওতে আমরা ম্যাথামেটিক্সের যে 30টা কোয়েশ্চেনের সলিউশন সেটা আপলোড করে দিয়েছি। তো ম্যাথামেটিক্সটা তারাই দেখবে যারা সায়েন্স সিস্টেমের স্টুডেন্ট। এবার দেখো, তোমরা জানো যে বিভাগ যেটা সেকশন 3, এটা দুটো সাব ডিভিশন আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এতে হচ্ছে তোমার ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, যেটা সায়েন্সদের স্টুডেন্টদের জন্য, আর বিটা হচ্ছে কি না সোশ্যাল স্টাডিজ, যেটা হচ্ছে তোমাদের আর্টসদের স্টুডেন্টের জন্য। আজকে আমরা কি করব না, যে সোশ্যাল স্টাডিজ অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট তাদের জন্য এটা। তো এটা নিয়েই কি করব আজকের ডিসকাশন। এটা হচ্ছে তোমাদের 2016 আপার প্রাইমারি টেটের যে প্রশ্নপত্র, তারই আনসার এবং বিশ্লেষণ। শুধু আনসার হবে না, সাথে সাথে আমরা কি করব না বিশ্লেষণও করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস লার্ন টুগেদার। তো দেখতেই পাচ্ছ তোমরা যে এই বিভাগের ক্ষেত্রে তোমরা জানো কী কী সাবজেক্ট থেকে এই কোয়েশ্চেন্সগুলো আসে সোশ্যাল স্টাডিজের। তোমরা দেখবে যে সবচেয়ে বেশি আসে তোমাদের হিস্ট্রির কোয়েশ্চেন, দেন আসে জিওগ্রাফির বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো এনভায়রনমেন্ট রিলেটেড চ্যাপ্টার সেগুলো কিন্তু পড়তে হবে তোমাদের। তারপরে আসবে তোমাদের পলিটি, দেন ইকোনমি, তাই তো। তো এই চ্যাপ্টারগুলো তোমার কি জিওগ্রাফি আর হিস্ট্রির ওয়েটেজ কিন্তু অনেক বেশি। তো চলো আমি তোমাদের কোয়েশ্চেন্সগুলো করাবো, যখন তোমরা নিজেই বুঝতে পারবে যে কোথা থেকে বেশি কোয়েশ্চেন্স আসে, কোন কোন সাবজেক্ট থেকে বেশি কোয়েশ্চেন্স আসে। তো চলো স্টার্ট করি। তাহলে দেখো 91 বলছে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত। তো তোমরা জানো একটা জলদাপাড়া হচ্ছে একটা কি না ন্যাশনাল পার্ক। জলদাপাড়া হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। তো বলছে কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত। ফার্স্ট অপশন আছে একশৃঙ্গ গন্ডার, বাঘ, সিংহ, হাতি। তোমরা জানো এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক কিন্তু আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট সেখানে অবস্থিত। এটা এই জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত না একশৃঙ্গ গন্ডারের জন্য। তাহলে 91-এর আনসার হয়ে যাবে কি একশৃঙ্গ গন্ডার। নেক্সট 92, দেখো বায়ু দূষণের কারণ হলো কজ অফ এয়ার পলিউশন ইজ, ফার্স্ট আছে ধোয়া, সেকেন্ড আছে বাসন মাজা, থার্ড অপশান আছে স্নান করা, ফোর্থ অপশান আছে সারের প্রয়োগ। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে ধোঁয়াটাই কি করে সরাসরি বায়ুর সাথে মিশে যায়। তাহলে এই ধোঁয়াটাই কি না তোমাদের ধোঁয়া কি করে না আমাদের বায়ুকে দূষিত করে। তাহলে কোন অপশান হয়ে যাবে 92-এর এ, অপশান এ ধোঁয়া কারেক্ট। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে নেক্সট নেক্সট হচ্ছে লবণাম্ব উদ্ভিদ, যেটাকে আমরা বলি ম্যানগ্রোভ ফরেস্ট, পাওয়া যায়। তোমরা জানো যে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট এটা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাওয়া যায়, মানে সমুদ্র তীরবর্তী এলাকাতে এই তুমি কি পাবে না ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যাবে। এবার তোমরা জানো যে সমুদ্র তীরবর্তী এলাকা তার মানে কি হয় না ওখানে কি হয় মাটিটা কি হয় লবণাক্ত হয়, তাই তো। এটা কমন সেন্স লাগাবে তোমরা। তাহলে দেখো যে ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় দেখা যায় না কোস্টাল এরিয়াতে। তাহলে তোমরা জানো যে সমুদ্রের জল কি হয় লবণাক্ত হয়। তাহলে ওই কোস্টাল এরিয়াটাও কি হবে মাটিটা কি হবে লবণাক্ত হবে। তাহলে দেখো এই যে লবণাক্ত মাটিতে, তাহলে আনসার কত হয়ে যাবে না 93-এর এ, যেটা হচ্ছে স্যালাইন ওয়েল সয়েল হচ্ছে লবণাক্ত মাটি। নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি না 600 মিটারের উঁচু ভূমিরূপ হলো, মানে 600 মিটারের উঁচু বলছে উচ্চ, বলছে ল্যান্ড ফর্ম হুইচ ইজ 600 মিটার হাই। তাহলে এটাকে কি বলবো, তোমরা জানো 3 থেকে 600 মিটার, এটাই উচ্চ, এগুলো মানে ল্যান্ড মানে ভূমিরূপকে আমরা কি বলবো না মালভূমি। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে 94-এর এ মালভূমি। নেক্সট এবার দেখো এই যে তোমার হাইটের যে ইয়েটা ডিভিশনটা কত থেকে মানে কত কিলোমিটার কত মিটার থেকে কত কত মিটার গেলে কি হয় না মালভূমি হয়, সমভূমি হয় অর্থাৎ প্লেন হয়, তারপরে হিল হয়। এটা তোমরা কি না ডিটেলস ক্লাস যে আছে ওখানে কিন্তু ল্যান্ডফর্ম যে একটা চ্যাপ্টার আছে ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কিন্তু ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। তোমরা জানো
যে ভূমিকম্প প্রবণ অঞ্চল, আমরা জানি কি না জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ, তাহলে অপশন এ প্রথমেই আছে, অপশন এ জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ, তাহলে ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে জাপান। তারপর দেখো পৃথিবীর পরিক্রমণ গতির ফল, জানো পৃথিবীর দুটো গতি আছে, একটাকে বলছি আমরা রোটেশন, যেটাকে বলি আমরা কি রোটেশন, আর একটাকে বলি আমরা রেভলিউশন, তাই তো। তাহলে যেটা রোটেশন তার জন্য আমরা কি জানি যে পৃথিবীর কি হয়, একদিক সূর্যের দিকে থাকে, অন্য দিক সূর্যের বিপরীত দিকে থাকে, সেই জন্য কি হয় না দিন রাত হয়। আর রেভলিউশন হচ্ছে কি না তোমার পরিক্রমণ, মানে সূর্য থেকে কি হয় না পৃথিবীর ডিস্টেন্স কি করে ভ্যারি করে, তাই তো ভ্যারি করে, কখনো বাড়ে কখনো কমে, এর ফলে কি হয় না ঋতুর পরিবর্তন হয়। ওই জন্য দেখবে যে পৃথিবীর পরিক্রমণ গতির ফল হচ্ছে ঋতু পরিবর্তন, 96-এর এ। পৃথিবীর পরিক্রমণ গতির ফল হলো ঋতু পরিবর্তন। নেক্সট 97, প্রথম মানুষের আবির্ভাব হয় ড্যাশ মহাদেশে, তো প্রথম আবির্ভাব হয়েছিল মানুষের, এগুলো জিকে কোশ্চেন, স্ট্যাটিক জিকের কোশ্চেন, বাচ্চাদের তুমি 3-4-এর যে বই আছে সেখানেও পেয়ে যাবে। দেখো প্রথম মানুষের আবির্ভাব হয়েছিল আফ্রিকা মহাদেশে, তাহলে আনসার হয়ে যাবে আফ্রিকা। নেক্সট কোশ্চেন 98, কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো, কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো, দেখো এখানে আনসারটা কিন্তু কনফিউজিং আনসার, কেন কৃষ্ণনগর দিয়েও গেছে, আবার বাঁকুড়া দিয়েও গিয়েছে, বীরভূম কোনোটিই নয়, কোনোটি নয় তো হবে না, কারণ তো গিয়েছে এদের মধ্য দিয়ে। তাহলে এটার আনসার যেহেতু বলেছে কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো, তাহলে দেখো কৃষ্ণনগরের উপর দিয়েও গেছে তোমরা জানো, বাঁকুড়ার মধ্য দিয়েও গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। তাহলে যেহেতু এখানে কি বলেছে ইংলিশটা দেখো, ইংলিশ টার্মটা পাসেস থ্রু, তাই তো। যদি সিটি বলতো শহর বলতো আমরা বলে দিতে পারতাম যে কৃষ্ণনগর, জেলা বললে আমরা বলে দিতাম বাঁকুড়া। তাহলে দেখো এটা কনফিউজিং কোশ্চেন, হ্যাঁ, তো এটার আনসার কিন্তু আমি স্কিপ করছি। নেক্সট 99, হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো, তাও দেখো এখানে কি আছে, ভাজ পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয়গিরি, অবশিষ্ট পর্বত। তো তোমরা জানো হিমালয় হচ্ছে কি একটা নবীন ভঙ্গিল পর্বত, তো এটা হচ্ছে কি না ফোল্ড মাউন্টেন, ভাজ পর্বত। তাহলে 99-এর হয়ে যাবে কি না অপশন এ, 99-এর অপশন এ সঠিক আনসার। তারপর দেখো ব্যাঘ্র প্রকল্পের সূচনা কাল, কবে সূচনা হয়েছিল, তাহলে দেখবে এই ব্যাঘ্র টাইগার প্রজেক্ট হচ্ছে 1972 সাল, 1972 সাল। নেক্সট 101, বায়ুর চাপ মাপক যন্ত্র হলো, যেটা দিয়ে আমরা প্রেশার মাপি। ফার্স্ট অপশন বলেছে ব্যারোমিটার, দেন থার্মোমিটার, দেন হাইগ্রোমিটার, দেন অ্যানিমোমিটার। তোমরা অ্যানিমোমিটার জানো বায়ুর কী মাপা হয় না গতি মাপা হয়, গতিবেগ। হাইগ্রোমিটার জানো তোমরা কী মাপা হয় বায়ুর আর্দ্রতা। থার্মোমিটারে আমরা জানি তাপমাত্রা, তাহলে ব্যারোমিটারই হচ্ছে কি না সঠিক উত্তর, 101-এর এ ব্যারোমিটার। তারপর দেখো নেক্সট নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টি হলো, তোমরা জানো নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকালবেলা কি হয় না বৃষ্টিপাত হয়, কেন না ওখানে তোমরা জানো সারা বছর সূর্যের কিরণ সারা বছর লম্বভাবে পড়ে, ফলে ওখানে কি হয় না তোমার যে বায়ু প্রচণ্ড উষ্ণ থাকে, ফলে জলীয় বাষ্প প্রচুর ধারণ করে থাকে, ওই জন্য কী হয় না ওখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আরও কারণ আছে, ডিটেলস ক্লাসে আমরা ওটা জেনে নেব। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো কি না পরিচলন বৃষ্টি। নেক্সট পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো, এগুলো সব জিকে কোয়েশ্চেন কিন্তু তোমাদের খুব মানে সাধারণ লেভেলের কোয়েশ্চেন। তাহলে দেখো পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো নীল নদ। তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন দেশকে নীল নদের দান বলা হয়, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো ওটা। তারপর দেখো মহাবৃত্তটি হলো, এবার দেখো মহাবৃত্ত কি, এবার দেখো এটা একটা যদি বৃত্ত হয় তাহলে
না এমন একটা বৃত্ত যেটা সেন্টার দিয়ে পাস করবে, মানে বৃত্তের সেন্টার দিয়ে কি করবে না পাস করবে, সেই অঞ্চলে কি করবে, মানে কি বললাম যে এমন একটা বৃত্ত যার যেটা কি করবে, যেটা ওই সেন্টার দিয়ে পাস করবে, সেটাকে আমরা কি বলবো, মহাবৃত্ত। তো তোমরা জানো নিরক্ষরেখা একদম পৃথিবীর কি হয়েছে, মাঝ বরাবর গিয়েছে, নিরক্ষরেখাটা পৃথিবীর মাঝ বরাবর গিয়েছে, ওই জন্য কি বলবো না ইকুয়েটার, মানে নিরক্ষরেখাটাই হচ্ছে কি মহাবৃত্ত। এটা ম্যাথের ভাষায় আলাদা, কিন্তু জিওগ্রাফির ভাষায় তোমাকে বললাম এই নিরক্ষরেখাটা দেখবে পৃথিবীর একদম সেন্টার দিয়ে গেছে, ওই জন্য এটাই হচ্ছে কি না মহাবৃত্ত। হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন তাহলে দেখো, দাদরা ও নগর, দেখো দাদরা ও নগর হাভেলি হলো, তোমরা জানো এই এখন এটা দাদরা ও নগর হাভেলি প্লাস দমন দিউ একসাথে মার্জ করে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কি না এক একটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। তোমরা জানো কেন্দ্রশাসিত অঞ্চল একজন লেফটেন্যান্ট, যেটা হচ্ছে তোমার কেন্দ্র সরকারের প্রতিনিধি হিসাবে কি করেন, ওই রাজ্যটাকে কি করেন শাসন করেন। এবার দেখো কেন্দ্রশাসিত অঞ্চল মানে হচ্ছে কেন্দ্র দ্বারা শাসিত হয়। তাহলে দেখো দাদরা ও নগর হাভেলি প্লাস কি বললাম দমন দিউ, এগুলোকে মার্চ করে কি করা হয়েছে, দাদরা নগর হাভেলি ও দমন দিউ একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। আমি তোমাদের এবার বলে রাখি যে এখন বর্তমানে আমাদের ভারতবর্ষে মোট 28টি রাজ্য এবং কি আছে না 8টি ইউনিয়ন টেরিটরিজ। তাহলে কি বললাম 28টি রাজ্য এবং 8টি ইউনিয়ন টেরিটরিজ আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল, তোমরা জানো ফ্রি ইন্ডিয়া সেন্টার এটা তৈরি হয়েছিল 1942 সালে। 1942 সালে তৈরি করেছিলেন কে না নেতাজি সুভাষচন্দ্র বোস, যেটা তৈরি করেছিলেন কোথায়, বার্লিনে। তাহলে আনসার হয়ে যাবে কোথায় না 106-এর এ, বার্লিন। তারপর দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন, এটা খুব কিন্তু পরীক্ষাতে আসে, যে কোনো কম্পিটিটিভের পরীক্ষাতে কিন্তু এই কোয়েশ্চেনটা দেয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন রাসবিহারী বসু, যেটার দায়িত্ব পরে সুভাষচন্দ্র বসুকে তিনি দিয়ে দিয়েছিলেন। তাহলে কে স্থাপন করেছিলেন, তাহলে আনসার হয়ে যাবে রাসবিহারী বসু। নেক্সট হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন এর সূচনা হয়, তোমরা জানো 1946 সালের কতই না 16 আগস্ট। দেখবে যে কি হয় না একটা ডেডলক সৃষ্টি হয়ে গিয়েছিল, যে ভারতের জাতীয় কংগ্রেস এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে। তো মুসলিম লীগ কি করেছিল না সেপারেট একটা স্টেটের দাবি করেছিল, এই নিয়ে কি হয়েছিল একটা ডাইরেক্ট অ্যাকশনের ডাক দেওয়া হয়েছিল 16 আগস্ট 1946, যেটা আমাদের যে কলকাতা শহর সেখানেই হয়েছিল, যেটা কলকাতা রাইট নামেও পরিচিত পরে। তো এই ডাইরেক্ট অ্যাকশন এর সূচনা হয় কোথায় না কলকাতায়। নেক্সট দেখবে সিআর ফর্মুলা এর প্রস্তাব দেন, এই সিআর ফর্মুলার প্রস্তাব দিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। কি করার জন্য না তোমার বললাম যে কি হয়েছিল না একটা ডেডলক সৃষ্টি হয়ে গিয়েছিল, কার মধ্যে না মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে, সেটাকে কাটানোর জন্য এই ফর্মুলা আনা হয়েছিল, কিন্তু এই ফর্মুলাও কী হয়েছিল ব্যর্থ হয়ে গিয়েছিল। তাহলে সিআর ফর্মুলার প্রস্তাব দেন কে, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট হচ্ছে আমার সোনার বাংলা এর রচনাকার হলেন, তোমরা জানো আমার সোনার বাংলা এটা হচ্ছে এখন যে বাংলাদেশের কি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। দেখবে যে যখন খেলা হয় তখনও তোমরা শুনতে পাবে আমার সোনার বাংলা। তো এটা রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি হলেন এমন একজন কবি যিনি দুই দেশের কি করেছেন না জাতীয় সঙ্গীত রচনা করেছেন। আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটাও হচ্ছে আমার সোনার বাংলা, রচনাকার হচ্ছেন কে না রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো বাবরের জন্মস্থান, তো জানো তোমরা বাবর
জন্মগ্রহণ করেছিল 1483 সালে। বর্তমান যে উজবেকিস্তানের ফরগনায়, তাই তো বাবরের জন্ম হয়েছিল। এছাড়া বাবরের নাম তুমি আর কিসে পাবে না, তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপর 1526 সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদির সাথে, সেখানেও তুমি বাবরের নাম পাবে। নেক্সট হচ্ছে ক্যাপ্টেন হকিন্স কার রাজ্যসভায় উপস্থিত হয়েছিলেন। তো তোমরা জানো ক্যাপ্টেন হকিন্স ছিলেন জাহাঙ্গীরের রাজসভায়, মানে 112 এ। তিনি ইংলিশ খান নামেও পরিচিত ছিলেন। তাই তো, তাহলে ক্যাপ্টেন হকিন্স কার রাজ্যসভায় উপস্থিত হয়েছিলেন? জাহাঙ্গীরের। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতরণ করেছিলেন? তোমরা সবাই জানো যে ভাস্কো দা গামা, খুব এটা কমন কোয়েশ্চেন, 1498 খ্রিস্টাব্দে গুজরাটের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। কিন্তু কালিকটের নাম এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কোনটা হয়েছে বলো দেখি? পাটনা, না গুজরাটে, না কোনোটিই নয়, না কোজিকোড। তো মনে রাখবে যে বর্তমান নাম, কালিকটের বর্তমান নাম হচ্ছে কোজিকোড। হোপ তোমরা বুঝতে পারছো। যদি কোথাও প্রবলেম হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, তো কমেন্ট বক্স ফাঁকা আছে, তোমরা জানাবে। নেক্সট হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় খুব আছে। ফারুক সিয়ারের ফরমান জারি হয় কত সালে? না, ফারুক সিয়ারের ফরমান জারি হয়েছিল 1717 সালে। 114 আনসার হয়ে যাবে কত? না, এ অপশান। তারপর দেখো, দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয়। তোমরা জানো চার্টার অ্যাক্ট প্রথম এসেছিল কত? না, তোমরা প্রথম অ্যাক্ট এসেছিল চার্টার 1793-এ। তারপরে এসেছিল তোমার 1803-এ। তারপরে এসেছিল 1833-এ। তারপরে এসেছিল 1853 সালে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট চার্টার অ্যাক্ট, দেন এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। দেখবে এদের মধ্যে একটা মানে দুটো মিল আছে, কি না প্রত্যেকটা সালের দেখবে শেষে 3 আছে। দেখো 1793, 1813, 1833, 1853, দেখো 3 কি অদ্ভুত মিল। আর একটা মিল আছে, দেখো দেখাচ্ছি তোমাদের। দেখো 1793 থেকে 18 মানে 20 বছর। তারপর দেখো 1813, 93 থেকে এদিকে 7 আর 13, 20। তারপর দেখো 13 থেকে 33, মানে এখানেও কত না 20 বছর। 33 থেকে 53, তাহলে এটাও হচ্ছে 20 বছর। তাহলে বুঝতেই পারছো যে চার্টার অ্যাক্টগুলো কি এসছে না 20 বছর পর এসছে, তাই তো। তাহলে দ্বিতীয় চার্টার অ্যাক্ট কত না এখানে দেখতেই পাচ্ছ 1813। তাহলে কোন অপশানে আছে? 115 হচ্ছে এ অপশান। তারপর দেখো মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। তাহলে 116 এ, তাই তো। নেক্সট কোন রাজা লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন? এবার দেখো লিচ্ছবি দহিত্র কেন বলা হয়। তোমরা জানো যে দেখো লিচ্ছবি গুপ্ত বংশের যে রাজা প্রথম চন্দ্রগুপ্ত, তিনি কি করেছিলেন না লিচ্ছবি বংশের কন্যা কুমার দেবীকে বিয়ে করেছিলেন। এবার কুমার দেবীর সন্তান হচ্ছে কে না সমুদ্রগুপ্ত। সেই জন্যই কি বলা হয়? লিচ্ছবি দহিত্র। সমুদ্রগুপ্তকে কি বলা হয়? লিচ্ছবি দহিত্র। তাহলে আনসার হয়ে যাবে কে? সমুদ্রগুপ্ত। বুঝতে পারলে কেন বলা হয় সেটাই, সেই রিজনটাই বলে দিলাম। কি বললাম? যে সমুদ্রগুপ্তের বাবা চন্দ্রগুপ্ত কি করেছিলেন না লিচ্ছবি বংশের মেয়ে কুমার দেবীকে বিবাহ করেন। সেই জন্য কি হয় না, এবার কুমার দেবীর সন্তান হচ্ছে সমুদ্রগুপ্ত, সেই জন্য সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দহিত্র। নেক্সট, শকারি নামে পরিচিত যে রাজা তিনি হলেন। তাহলে শকারি নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। কেন? তিনি শকদের কি করেন? হরণ করেন, শকদের পরাজিত করেন, শকদের টেরিটরি কি করেছিলেন? জয় করেছিলেন।
সেই জন্য তিনি কি উপাধি ধারণ করেছিলেন? সকারি। তাহলে 118-র আনসার হয়ে যাবে তোমার বি। নেক্সট হচ্ছে দেখো, বেশিরভাগ কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হিস্ট্রির কোশ্চেন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? তো দেখো, আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীকে, দ্বিতীয় পুলকেশীকে নিয়ে লেখা হয়েছে। এবার দেখো, এই আইহোল প্রশস্তিটা তোমরা জানো দ্বিতীয় পুলকেশী ছিলেন কি না চালুক্য বংশের রাজা। যে চালুক্য যে ডাইনাস্টি, সেটা কিন্তু তোমরা জানো চালুক্য ডাইনাস্টি সেটা কিন্তু বর্তমান কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো এই আইহোল প্রশস্তি রচনা করেছিলেন কে? রবি কীর্তি। আনসার হয়ে যাবে 119-এর এ। তারপরে এই দেখো পরের কোয়েশ্চেন, দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন। তাহলে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যকে না হর্ষবর্ধনকে না দ্বিতীয় নাগভট্টকে না কেউ না? তাহলে কি করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কি বলা হয়েছে যে দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেন? তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য না হর্ষবর্ধন না দ্বিতীয় নাগভট্ট? তাহলে আনসার হয়ে যাবে হর্ষবর্ধনকে। রাইট আনসার হয়ে যাবে 120-র বি। তারপর দেখো, ড্যাশ দক্ষিণ ভারতের নদী। তো তোমরা জানো ব্রহ্মপুত্র উত্তর পূর্ব ভারত, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্য দিয়ে যায় আসাম। তারপর দেখতে পাচ্ছি যমুনা, দিল্লির গঙ্গা। তোমরা দেখতে পাচ্ছ উত্তর ভারতের নদী, উত্তর মধ্য বলতে পারো। কিন্তু একমাত্র যেটা কৃষ্ণা, সেটাই হচ্ছে কি না দক্ষিণ ভারতের নদী। তাহলে লোকে ইরেজ করে দিই। তাহলে দেখতেই পাচ্ছ তোমরা যে একমাত্র কৃষ্ণাই হচ্ছে কি না দক্ষিণ ভারতের নদী। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে? না কৃষ্ণা। নেক্সট, রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার জানো আমাদের যে জাতীয় পশু, সেটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমাদের যদি বলি পশ্চিমবঙ্গের, তাহলে আমরা জানি কি না ফিশিং ক্যাট, মেছো বিড়াল। এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই কোথায়? না সুন্দরবনে। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন, নদীর উচ্চ গতির মূল কাজ। দেখো, নদীর উচ্চ গতি, যখন নদী উচ্চ গতিতে থাকে তখন দেখবে নদী যখন উচ্চ গতিতে থাকে তখন দেখবে যে নদীর যে স্রোত, সেটার স্পিড কিন্তু খুব বেশি হয়। ওই জন্য কী হয় না ক্ষয় খুব বেশি হয়। ওই জন্য নদীর উচ্চ গতির মূল কাজ হচ্ছে ক্ষয় সাধন করা। তাহলে 123-এর হয়ে যাবে এ। এবার দেখো, আরও ডিটেলস যদি ক্লাস পেতে চাও তাহলে বললাম যে তোমাদের ল্যান্ড ফর্মস বলো, রিভার্স বলো, নদ নদী বলো, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা কিন্তু ক্লাস আছে। ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তারপর দেখো পোল্ডার হচ্ছে, দেখো এই পোল্ডারটা হচ্ছে কি না পোল্ডার হচ্ছে একটা নিম্ন ভূমির অংশ, যেখানে কি থাকে না জলাভূমিও হতে পারে। তো এটা কোথায় দেখতে পাওয়া যায়? এই পোল্ডার হচ্ছে একটা নিম্ন ভূমির অংশ বলতে পারো। এটা দেখতে পাবে তুমি নেদারল্যান্ডস। আনসার হয়ে যাবে তাহলে 124-এর এ। তারপর দেখো, এটা খুবই কমন কোয়েশ্চেন, খনিজে সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায়। তাহলে এইভাবে আসে, উল্টো দিক থেকে কোয়েশ্চেনটা আমাদের বেশিরভাগ করা হয় যে ভারতের কোন অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? তাহলে তোমরা খুব পরিচিত যে ছোটনাগপুর মালভূমিকে ভারতের কি বলা হয়? খনিজ সমৃদ্ধ ভাণ্ডার। তাহলে 125-এর এ। 126 ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন। যেন প্রত্যেক দেশের একটা সামুদ্রিক থাকে, সেটা হচ্ছে কি না সেটার দেওয়া আছে, সীমান্ত দেওয়া আছে কত, মানে লেন্থটা দেওয়া আছে কত না 12 নটিক্যাল মাইল। এটা মনে রাখবে, 12 নটিক্যাল মাইল সমান হচ্ছে 21.9 km, বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নেবে 22 কিলোমিটার। তাহলে ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হয়ে যাবে কত না 12 নটিক্যাল মাইল। যদি কেএমএ বলে তাহলে সেটা হয়ে যাবে কত না 22 কিলোমিটার। তারপর দেখো, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয়। তোমরা জানো কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন অপশন আছে কার্পাস চাষের জন্য, ধান চাষের জন্য, গম চাষের জন্য, আখ চাষের জন্য। গম চাষের জন্য তো হবে না। এবার দেখো,
তোমাকে কি করতে হবে না, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার খুঁজতে হবে। তোমরা জানো কৃষ্ণ মৃত্তিকায় সবচেয়ে মানে যে ফসল সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে কি না কার্পাস। তাহলে কার্পাস চাষের জন্য এই কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কিন্তু রেগুর মৃত্তিকা। তাহলে কি হয় না এই মাটিতে কি হয় কার্পাস মানে কটন খুব কাল্টিভেশন খুব ভালো হয়। নেক্সট 128, ভারতবর্ষ হলো একটি উন্নয়নশীল রাষ্ট্র, উন্নতর রাষ্ট্র, সবচেয়ে কম উন্নত রাষ্ট্র, কোনোটাই নয়। তাহলে ভারতবর্ষ হচ্ছে একটা কি না ডেভেলপিং কান্ট্রি। ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল রাষ্ট্র। 128 এ। তারপর দেখো গ্রিন হাউস ইফেক্টের ফল। তাহলে গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হয় না আমরা জানি গ্রিন হাউস ইফেক্টের ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা কি হয় বাড়তে থাকে। তার মানে এর ফলে কি হয় না গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। তাহলে কত হয়ে যাবে 129 আনসার হয়ে যাবে বি অপশন, অপশন বি। তারপর দেখো তাপমাত্রা মাপক যন্ত্র। একটু আগেই বললাম তোমাদের, এর আগে প্রিভিয়াস কোশ্চেনগুলোতে এক জায়গায় আমি তোমাদেরকে বললাম এটা যে কি হয় তাপমাত্রা মাপক যন্ত্র হচ্ছে কি না থার্মোমিটার। তাহলে এ অপশন। তারপর দেখো ব্যারোমিটার দিয়ে বললাম কি করি না বায়ুর চাপ, অ্যানিমোমিটার দিয়ে কি করি বায়ুর গতিবেগ বা হ্যাঁ বায়ুর গতিবেগ, আর তোমার সিসমোগ্রাফ কি করি না ভূমিকম্পে। তারপর নেক্সট সীমান্ত গান্ধী হলেন খান আব্দুল গফুর খান। তাহলে 131 এ। দেখো তোমাদের ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তো চেষ্টা করব তাড়াতাড়ি কমপ্লিট করার। তারপর দেখো নেক্সট হচ্ছে ভি উপত্যকা দেখা যায়। ভি উপত্যকা দেখবে নদীর যেখানে উচ্চ গতি সেখানে দেখতে পাওয়া যায়। তাহলে বললাম যে সেপারেট ভিডিও তোমাদের নদ নদী নিয়ে কিন্তু অলরেডি ভিডিও বানানো আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে, ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো ভি উপত্যকা দেখা যায় নদীর উচ্চ গতিতে। নেক্সট মহাবিষুবের দিনটি হলো একদম এগুলো সব স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন। মহাবিষুব হচ্ছে 21 মার্চ। নেক্সট পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা জানো চেরাপুঞ্জির নিকট মৌসিনরাম। তাহলে স্থানটা হচ্ছে কি না মৌসিনরাম। তাহলে 134 হয়ে যাবে আনসার ডি। নেক্সট আগ্নেয় শিলার উদাহরণ হলো, আগ্নেয় শিলার উদাহরণ কি অপশন দিয়েছে ব্যাসল্ট, বেলপাথর, মার্বেল, স্লেট। তাহলে এই আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসল্ট, দেখবে তোমরা ট্রেনের ট্র্যাকে যে দেওয়া হয়। তারপর উইলিয়াম কেরি কি ছিলেন একজন মিশনারি, কবি, ভাষাবিদ, কোনোটাই নয়। তো তোমরা জানো তিনি ছিলেন একজন মিশনারি, তিনি ধর্ম প্রচার করছিলেন খ্রিস্টান ধর্ম, সেই জন্য আনসার হয়ে যাবে মিশনারি। শ্রীরামপুর মিশনারির কথা তোমরা শুনেছ, তার সাথে কিন্তু উইলিয়াম কেরির নাম জড়িত। নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজকে স্থাপন করেছিলেন না লর্ড ওয়েলেসলি। কত সালে 1800 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দ। তারপর দেখো নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন যেটা ইয়ং বেঙ্গল, কে দিয়েছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও। তাহলে 138 আনসার হয়ে যাবে এ। 138 আনসার হয়ে যাবে এ। নেক্সট উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন নরমপন্থী, চরমপন্থী, এ ও বি উভয়, কোনোটাই না। তাহলে দেখো এখানে এক্সপ্লেনেশন একটু দরকার আছে তাই করে দিচ্ছি তোমাদের। দেখো উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কি না জাতীয় কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট। তোমরা জানো 1885 সালে জাতীয় কংগ্রেসের যে প্রথম অধিবেশন যেটা মুম্বাই হয়েছিল তার প্রেসিডেন্ট ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবার দেখবে যে কংগ্রেসের মধ্যে কী হয়েছিল না দুই রকম, মানে কংগ্রেস কী হয়েছিল তোমরা জানো সুরাট বিচ্ছেদের সময় কংগ্রেস দুই ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। তো এই উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কি না নরমপন্থী, মডারেট। তাহলে আনসার হয়ে যাবে নরমপন্থী। নেক্সট গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন? তাহলে দেখো প্রথম অপশন আছে রামরাজ্য, সেকেন্ড আছে গণরাজ্য,
থার্ড আছে স্বরাজ্য, ফোর্থ আছে এ ও সি উভয়। তোমরা জানো রামরাজ্যেরও কথা বলেছিলেন, স্বরাজ্যেরও কথা বলেছিলেন, তাহলে কি হয়ে যাবে এ ও সি উভয়, তাহলে ডি অপশন হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে আনসার। তাই তো। তারপর দেখো হিউয়েন সাং এর রাজত্বকালে ভারতে এসেছিলেন, বলছে হিউয়েন সাং এর রাজত্বকালে ভারতে এসেছিলেন, তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বলছে হিউয়েন সাং যাও সরি, তাই তো ভাবি হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন, যার রাজত্বকালে। তাহলে দেখো এই যে মনে রাখবে এটা ট্রিক্স আছে, যে এই যে হ দিয়ে শুরু হিউয়েন সাং, আর এ হচ্ছে হর্ষবর্ধন, হ দিয়ে শুরু, তাহলে এই হর্ষবর্ধনের রাজত্বকালেই কিন্তু এসেছিলেন হিউয়েন সাং। তারপর দেখো সুলেমান ছিলেন একজন, বুঝতে পারছো সুলেমান নামটা কিন্তু বুঝতেই পারছো মুসলিম জগতের নাম, ঠিক আছে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ একটাই দেশের নাম আছে আরব, তাহলে তুমি যদি একটু কমন সেন্স খাটাও তবুও কিন্তু হয়ে যাবে। তাহলে তা বলে বলছি না অন্য দেশে নেই, তবু এখান থেকে বলছি আমি। তাহলে সুলেমান ছিলেন কি একজন আরব পর্যটক, তাহলে 142-এর এ। তারপর নেক্সট মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন, তাহলে জানো তোমরা মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কী হয়েছিল না পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ। তাহলে যেন প্রথম যুদ্ধতে পৃথ্বীরাজ চৌহান জিতে গিয়েছিল, মোহাম্মদ ঘুরি হেরে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় যুদ্ধে কী হয় মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। তাহলে পরাজিত করেছিলেন কাকে না পৃথ্বীরাজ চৌহানকে। তারপর নেক্সট ইকতা ব্যবস্থা ছিল, তোমরা জানো ইকতা ব্যবস্থা ছিল ভূমিদান ব্যবস্থা, এটা শুরু করেছিলেন কে না ইলতুৎমিশ। ইলতুৎমিশ তোমাদের যে সুলতানি যুগ আছে সেই ভিডিওতেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তাহলে ইকতা ব্যবস্থা হচ্ছে একটা কি না ল্যান্ড গ্র্যান্টস মানে ভূমিদান ব্যবস্থা। তারপর খুদকস্ত যে শ্রেণীর অন্তর্গত, দেখো এটা ভেঙে বোঝায় তোমাকে, এটা ভেঙে অনেকেই কিন্তু এই কোয়েশ্চেনটার আনসার করতে পারেনি। দেখো এটা কিন্তু হিন্দি টার্ম থেকে এসছে, দেখো খুদ, খুদ সে কারনা মানে কি মানে নিজে থেকে, খুদ মানে হচ্ছে স্ব বা নিজে, তাহলে খুদ তোমরা জানো এটা একটা হিন্দি কথা, তাহলে স্ব বা নিজে। আর অসৎ মানে হচ্ছে কি, অসৎ কথার মানে হচ্ছে চাষ, তখন তার মানে কি যে নিজের জমি যদি নিজে চাষ করবে তখন সেটাই হচ্ছে কি না খুদ কসব। এটাকেই আমরা কি বলবো যে শ্রেণীর অন্তর্গত সেটি হচ্ছে কি না কৃষক, কৃষক। তাহলে বুঝতে পারলে খুদ কথার মানে হচ্ছে স্ব বা নিজে। তোমাকে কিন্তু এইভাবে কেউ ভেঙে এত ডিটেলস আনসার কিন্তু কেউ দেবে না। নেক্সট হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো সুমেরীয়, মিশরীয়, গ্রিক, তাহলে আনসার হয়ে যাবে মিশরীয় সভ্যতা, 146-এর বি। নেক্সট যাজ্ঞবল্ক্য ছিলেন, এটা তিনি ছিলেন একজন কি না ঋষিও ছিলেন, একজন দার্শনিকও ছিলেন, তাহলে আনসার হয়ে যাবে তোমার আনসার হয়ে যাবে সি। এটা বৈদিক যুগের তোমরা পড়বে ওখানে পাবে এ এবং বি উভয়ই। নেক্সট 148 বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, তার মানে বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে কিন্তু আলাদা পার্থক্য আছে, তাহলে বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশীয়। নেক্সট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন, তাহলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, তখন যে বংশ রাজত্ব করছিল সেটা হচ্ছে কি নন্দ বংশ, সেই তার কার আমলে না ধননন্দের আমলে। তাহলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ধননন্দের শাসনকালে। নেক্সট কোয়েশ্চেন ঝিলমের যুদ্ধ হয়, ঝিলমের যুদ্ধ হয়েছিল পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। এবার তোমরা জানো এখানে একটা ইয়েও আছে, খুব অতিরঞ্জিত কথা আছে, যে আলেকজান্ডার যে পুরুর প্রতিরোধ দেখে খুব খুশি হয়েছিলেন এবং পুরুকে যখন ধরে নিয়ে গিয়েছিলেন তো জিজ্ঞেস করেছিলেন যে মানে পুরু আলেকজান্ডারের কাছ থেকে কীরকম ব্যবহার আশা করে, তো পুরু নাকি বলেছিলেন যে রাজার কাছ থেকে রাজার ব্যবহার, তাই তো। তো এরকম আচরণ দেখে নাকি আলেকজান্ডার খুব খুশি হয়েছিলেন এবং পুরুকে তার
রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তো এই হচ্ছে তোমাদের সোশ্যাল স্টাডিজের যে 60টা কোয়েশ্চেন্সের তার আনসার। এবার দেখো আমি কিন্তু তোমাদের যথেষ্ট সার্চ করে আনসারগুলো কিন্তু বের করেছি। তবুও যদি এই আনসারগুলোর মধ্যে কোনোটা আনসারের মধ্যে তোমার দ্বিমত থাকে, তোমার মতপার্থক্য থাকে, তাহলে তুমি কমেন্ট বক্সে জানাবে। সেটাও আমি কি করব না, সার্চ করে দেখব। সেটা যদি দেখি আমারটা ভুল আছে, তাহলে সেটা কিন্তু আমি কারেকশন করে দেব। তো এই ছিল তোমাদের সোশ্যাল স্টাডিজের কি না 60টা কোয়েশ্চেন্সের আনসার এবং বিশ্লেষণ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।